তো फ्रेंड्स আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি সেন্টেন্সের বিভিন্ন রকম ভাগ। তো স্ট্রাকচার অনুযায়ী বা গঠনগতভাবে সেন্টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই কমপ্লেক্স সেন্টেন্স আর তিন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে সেটা আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাহলে আমরা আজকের এই ভিডিওতে দেখতে চলেছি সিম্পল সেন্টেন্স কাকে বলে। তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে না, যে সেন্টেন্সে কেবলমাত্র একটি ক্লজ থাকবে তখন তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। এক মিনিট, একটি ক্লজ মানে সেটা কি ক্লজ, মেন ক্লজ না সাব ক্লজ? দেখো, একটা সেন্টেন্সে মেন ক্লজ ছাড়া সেন্টেন্সই হতে পারে না। তাহলে একটা সেন্টেন্সে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে। তাহলে ক্লজ কেবলমাত্র আছে একটি, তাহলে সেটা কি ক্লজ হবে? অবশ্যই সেটা হবে মেন ক্লজ। তিন নম্বর নিয়ম কি না, যখন মেন ক্লজ একটা থাকবে অর্থাৎ ক্লজ একটা থাকবে মানে মেন ক্লজ থাকবে, আর একটা যখন ক্লজ তাহলে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া কটি? তার মানেও একটি। কটি? একটি। আর যদি বলা হয় যে মেন ক্লজ কটি? একটি। তার মানে ক্লজ একটি, আর একটি ক্লজ মানে সেটা মেন ক্লজ হতে হবে। আর একটা ক্লজ মেন ক্লজ তার মানে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব কটা? একটা। তাহলে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে, তাতে আমার কোনো যায় আসে না। অসমাপিকা ক্রিয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া শূন্যটা থাকতে পারে, একটিও থাকতে পারে, দুটি থাকতে পারে, তিনটি থাকতে পারে, এবং এতে আমার কোনো যায় আসে না। কতগুলো নন ফাইনাইট ভাব থাকলো তাতে আমার কোনো যায়ই আসে না। কিন্তু আমার যেগুলো দরকার দরকার সেগুলো কি বলতো? এক, ক্লজ কমসে কম একটা থাকতে হবে, তার মানে সেটা মেন ক্লজ হবে, এবং এখান থেকে বোঝাচ্ছি যে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব থাকতেই হবে কটা? তাহলে ফাইনাইট ভাব থাকবে কটা? একটাই থাকবে, এর বেশি থাকা যাবে না, তখনই তাকে বলা হবে সিম্পল সেন্টেন্স। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ফাইনাইট ভাব কি জিনিস বা সমাপিকা ক্রিয়া কি জিনিস? বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে যে ক্রিয়াপদ সাহায্য করে তাকেই তো আমরা বলি ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া। তাহলে স্যার নন ফাইনাইট ভাব কি না, নন ফাইনাইট ভাব হলো সেই ভাব যে বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। তাহলে এখন আমরা দেখে নেব নন ফাইনাইট ভাবগুলো, সংক্ষেপে দেখে নেব যে স্ট্রাকচারটা কি হতে পারে। নন ফাইনাইট ভাব কি করে তুমি চিনবে? যদি কোনো ভার্বের 3 নম্বর ফর্ম একা একা বসে তার মানে সেটা নন ফাইনাইট ভাব। যদি কোনো ভার্বের 4 নম্বর ফর্ম একা একা বসে তাহলেও সেটা নন ফাইনাইট ভাব। সময়, যদি কোনো সময় 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম বসে, কত নম্বর ফর্ম? 1 নম্বর ফর্ম, তখনও সেটা নন ফাইনাইট ভাবের উদাহরণ। আর যদি হ্যাভিং প্লাস V3 বসে তখনও সেটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ। ঠিক আছে, এবারে V3 মানে কি না, তাকে ভালো করে বললে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যাকে বলছি আমরা V3, সেটা যদি বসে তখন কিন্তু সেটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ। তারপরে কি আছে? ভার্বের 4 নম্বর ফর্ম। এবারে দেখো, ভার্বের 4 নম্বর ফর্ম যদি একা বসে তার মানে আমরা বলতে পারি তাকে কন্টিনিউয়াস বা জিরান্ড। আবার এখানে বলছে 2 প্লাস V1, তার মানে 2 এর সঙ্গে যদি ভার্বের কি ফর্ম বসে না, প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তখন তাকে আমরা বলছি কি না, তখন তাকে আমরা বলছি নন ফাইনাইট ভাব। আবার হ্যাভিং এর পরে V3 যদি বসে তাহলে হ্যাভিং দিয়ে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তখনও কিন্তু সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ভার্বের ফর্মগুলো এবারে দেখে নেব। তাহলে একবার আমরা রিভিশন করে নিই, ভার্ব ফর্ম কি জিনিস না, ভার্বের মোট 4টে ফর্ম থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টেন্স কিন্তু বলিনি, প্রেজেন্ট ফর্ম। 2 নম্বর কি বলতো? পাস্ট ফর্ম। আর 3 নম্বর হচ্ছে
পাস্ট পার্টিসিপল ফর্ম, আর 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম বা জিরান্ড। এইগুলো হচ্ছে ভার্বের ফর্ম। এবারে প্রেজেন্ট ফর্মকে আমরা সংক্ষেপে বলছি ভার্বের 1 নম্বর ফর্ম, পাস্ট ফর্মকে আমরা বলছি ভার্বের 2 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপলকে আমরা বলছি ভার্বের 3 নম্বর ফর্ম, আর কন্টিনিউয়াসকে বলছি ভার্বের কত নম্বর ফর্ম না 4 নম্বর ফর্ম। তাহলে V1 V2 V3 V4 মানে বোঝা গেল। এখন আমি ধরো কোনো ভার্ব বললাম, এবং ভার্বটা হলো ধরো ব্রেক। ব্রেক মানে কি ভাঙা, তো তার পাস্ট ফর্ম কি হবে মানে ব্রোক হবে, আর পাস্ট পার্টিসিপল কি হবে ব্রোকেন হবে, কন্টিনিউয়াস কি হবে না আইএনজি ব্রেকিং হবে, ব্রেকিং। তাহলে দেখো ব্রেক যেটা সেটা ভার্বের 1 নম্বর ফর্ম, ব্রোক 2 নম্বর, ব্রোকেন 3 নম্বর, ব্রেকিং 4 নম্বর ফর্ম। ভার্বের তাহলে ফর্ম কটা হলো 4টে। এবারে আমরা কি পড়েছিলাম ভার্বের 1 নম্বর বা 2 নম্বর নয়, কিন্তু আমরা পড়েছিলাম 3 নম্বর এবং 4 নম্বর যদি একা একা বসে, এই যে এখানে লিখেছিলাম ভার্বের 3 নম্বর এবং ভার্বের 4 নম্বর যদি একা একা বসে, তারপরে 2 প্লাস প্রেজেন্ট ফর্ম, মানে এখানে প্রেজেন্ট ফর্ম তো শুধু ব্রেক বসলে হবে না, ব্রেকের আগে যদি 2 থাকে তারপরে যদি ব্রেক বসে 2 ব্রেক দিয়ে এরকম যদি হয় যে 2 ব্রেক কথাটা যদি থাকে, তাহলে কিন্তু সেটা কি না নন ফাইনাইট ভার্ব, এটাকেই ইনফিনিটিভ ভার্ব বলে। অর্থাৎ ভার্বের বিভিন্ন রকম প্রকার হয়, তার মধ্যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, সেখান থেকে নন ফাইনাইট ভার্বের আবার বিভিন্ন রকম ভাগের মধ্যে একটা ভাগ পড়ছে ইনফিনিটিভ। তো 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যেটা, সেটা হচ্ছে ইনফিনিটিভের উদাহরণ। কার উদাহরণ? ইনফিনিটিভ। তো হ্যাভিং V3 অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের 3 নম্বর ফর্ম যদি বসে, তাহলে কিন্তু সেটা কি হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে এতগুলো আমরা যে যেগুলো দেখলাম, এগুলো সব কার উদাহরণ? নন ফাইনাইট ভার্বের উদাহরণ। আর এগুলো বাদ বাকি সমস্ত ভার্বের ফর্ম, সেগুলোকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি বলা হচ্ছে? ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা সংক্ষেপে বলবো এফভি। কি বলবো? এফভি। তাহলে এই ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্সে কটা থাকবে? কেবলমাত্র একটা থাকবে। তার মানে ক্লজ কটা থাকবে? একটাই। তার মানে সেটা কি ক্লজ হবে? একটাই ক্লজ থাকবে, মানে বাক্যে একটাই ক্লজ মানে মেন ক্লজ হবে। যেটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, যদি থাকে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, কোনো যায় আসে না। তার সঙ্গে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কোনো যায় আসে না। নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, নাও থাকতে পারে, আমাদের কোথাতে কোনো যায় আসে না। তো একে আমরা তখন বলবো সিম্পল সেন্টেন্স। এখন নন ফাইনাইট ভার্ব দেখে নিলাম ভালো করে। তাহলে নন ফাইনাইট ভার্বগুলো কি কি দেখলাম একবার দেখে নিই। নন ফাইনাইট ভার্বের ঘরে যেটা আমরা দেখতে পেলাম, ভার্বের 3 নম্বর ফর্ম যদি একা একা বসে নন ফাইনাইট ভার্ব, 4 নম্বর ফর্ম যদি একা একা বসে নন ফাইনাইট ভার্ব, 2 প্লাস V1 নন ফাইনাইট ভার্ব, হ্যাভিং প্লাস V3 নন ফাইনাইট ভার্ব। এগুলো সব নন ফাইনাইট ভার্বের উদাহরণ। ভার্বের ফর্ম বলতে বোঝাচ্ছে 4টে ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কি কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস ফর্ম এবারে আমরা যেটা দেখতে পেলাম সেটা কি না, ভার্বের 1 নম্বর ফর্ম যেটা, সেটা বুঝতে পারে, কিন্তু তার আগে যদি 2 বসে যায় তাহলে সেটা নন ফাইনাইট ভার্বের উদাহরণ। ভার্বের 2 নম্বরের কথা কোনো বলাই নেই, সেটা ভার্বের 2 নম্বর বসা মানে সেটা তার মানে ফাইনাইট ভার্ব হবে। ভার্বের 1 নম্বর যদি একা একা বসে ফাইনাইট ভার্ব হবে। ভার্বের 3 নম্বর যদি একা একা বসে তখনই সেটা নন ফাইনাইট ভার্ব হবে, এবং 4 নম্বর যদি একা বসে তখনই সেটা নন ফাইনাইট ভার্ব হবে। বুঝতে পারলাম কিনা? নন ফাইনাইট ভার্ব তো দেখে নিলাম, এখন আমরা দেখে নেব ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ। তাহলে ফাইনাইট ভার্বগুলো কি কি দিলে আমাদের মধ্যে পুরো ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তাহলে এর আগে আমরা যেটা দেখলাম নন ফাইনাইট ভার্ব, এখন আমরা দেখব ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ। দেখো ফাইনাইট ভার্ব কাদেরকে বলা হচ্ছে না, যারা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে মানে কোনো না কোনো টেন্সের মধ্যে পড়ছে। তার মানে যতগুলো আমরা টেন্স শিখেছি, এখানে 12টা টেন্সের গঠন আমি লিখে ফেলেছি। তো যতগুলো টেন্স আছে মানে 12টা টেন্স আছে, 12টা টেন্সের সমস্ত গঠনগুলো সেই রকম গঠনে বা সেই রকম ছকে যদি পড়ে যায় তাহলে সবগুলোই হবে সমাপিকা ক্রিয়া। এখানে 12টা টেন্সের গঠন আমরা দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিটে কি আছে না, সাবজেক্ট পরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে এস বাই এস, তারপরে আদার্স। তার মানে এখান থেকে আমরা যেটা পেলাম, ভার্বের 1 নম্বর ফর্ম
বা ভার্বের 1 নম্বরের সঙ্গে এস যদি যুক্ত থাকে বা ভার্বের 1 নম্বরের সঙ্গে যদি ইএস যুক্ত থাকে, এগুলো সবগুলো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্বের উদাহরণ। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি, অ্যাম ইজ আর ভি ফোর। দেখো তার মানে অ্যামের সঙ্গে, কার সঙ্গে, অ্যামের সঙ্গে যদি ভার্বের 4 নম্বর ফর্ম থাকে সমাপিকা ক্রিয়া, যদি ইজের সঙ্গে ভার্বের 4 নম্বর ফর্ম থাকে সমাপিকা ক্রিয়া, যদি আর এর সঙ্গে ভার্বের 4 নম্বর ফর্ম থাকে সমাপিকা ক্রিয়া। কিন্তু 4 নম্বর ফর্মের আগে যদি কোনো কিছু না থাকে তখনই সেটা অসমাপিকা ক্রিয়া। ঠিক এই কারণে আমরা আগে যেটা দেখেছিলাম, এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে দেখো তো, ভার্বের 4 নম্বর ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম যদি একা একা বসে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। তাহলে এই ভার্বের 4 নম্বর ফর্মের ঠিক আগেই যদি আমরা লিখে ফেলি অ্যাম বা ইজ বা আর, তখন কিন্তু সেটা আর অসমাপিকা ক্রিয়া নয়, সমাপিকা ক্রিয়া। তাহলে অ্যাম ইজ আর ভি ফোর যদি থাকে, অ্যাম ইজ আর ভি ফোর যদি থাকে তাহলে সেটা কি হবে, সমাপিকা ক্রিয়া। বুঝতে পারলাম কিনা? তাহলে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, অ্যাম ইজ আর তারপরে যদি ভি ফোর থাকে এগুলো সব সমাপিকা ক্রিয়া হবে। হ্যাভ হ্যাজের পরে যদি ভি থ্রি থাকে তখনও সমাপিকা ক্রিয়া হবে। কেন কি, হ্যাভ হ্যাজের পরে ভি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে পড়ছে মানে সেগুলো সমাপিকা ক্রিয়া। কিন্তু ভি থ্রি যদি একা বসে তাহলে কিন্তু সমাপিকা ক্রিয়া হবে না। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা কি, হ্যাজের পরে যেটা ভি থ্রি, হ্যাজের পরে যদি থাকে ভি থ্রি সমাপিকা ক্রিয়া, হ্যাভের পরে যদি থাকে ভি থ্রি সমাপিকা ক্রিয়া। এরপরে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ হ্যাজ বিন ভি ফোর, তাহলে এই গঠনে যদি পড়ে এটাও সমাপিকা ক্রিয়া। দেখো পাস্ট ইনডিফিনিটের গঠন কি, ভি টু আছে, তার মানে যদি ভি টু থাকে তখনও সেটা সমাপিকা ক্রিয়া। ওয়াজ ওয়ার ভি ফোর যদি থাকে তাহলে এটাও সমাপিকা ক্রিয়া। হ্যাড ভি থ্রি যদি থাকে সমাপিকা ক্রিয়া, হ্যাড বিন ভি ফোর যদি থাকে সমাপিকা ক্রিয়া। যদি শ্যাল উইল ভি ওয়ান থাকে সমাপিকা ক্রিয়া, শ্যাল উইল বি ভি ফোর যদি থাকে সমাপিকা ক্রিয়া, শ্যাল উইল হ্যাভ বিন, শ্যাল উইল হ্যাভ ভি থ্রি যদি থাকে সমাপিকা ক্রিয়া, শ্যাল উইল হ্যাভ বিন ভি ফোর যদি থাকে সমাপিকা ক্রিয়া। তাহলে এগুলো সব সমাপিকা ক্রিয়ার গঠনে পড়ছে। কোনগুলো না, যতগুলো টেন্স আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলো সব সমাপিকা ক্রিয়ার উদাহরণ হচ্ছে। প্যাসিভ ভয়েস, এগুলো তো সব 12টা টেন্স মানে 12টা অ্যাক্টিভ ভয়েস। এবার এদের প্যাসিভ ভয়েসও হয়, প্যাসিভ ভয়েসে যতগুলো গঠন সেগুলো কিন্তু সব সমাপিকা ক্রিয়ার। এবারে দেখো সমস্ত অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের গঠনগুলোকে আমি লিখে ফেলেছি। তো প্যাসিভ ভয়েসের যতগুলো গঠন আছে না সেগুলো কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ। অর্থাৎ অ্যামিজারের পরে যদি ভি থ্রি থাকে তখনও কিন্তু সেটা সমাপিকা ক্রিয়া। এই যে প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েস করলে অ্যামিজার তারপরে বিং তারপরে ভি থ্রি, তাহলে এটাও কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও যে হ্যাজ হ্যাভ তারপরে বিন তারপরে ভি থ্রি, এটাও সমাপিকা ক্রিয়ার উদাহরণ বা ফাইনাইট ভাব। প্রেজেন্ট পারফেক্টে তো হয় না, তার তো প্যাসিভ ভয়েস হয় না, তাহলে এর কোনো গঠন নেই। এবারে চলে এসেছি পাস্ট ইনডিফিনিটে। পাস্ট ইনডিফিনিটে কি না, ওয়াজ আর তারপরে ভি থ্রি থাকে, তাহলে এটাও কিন্তু সমাপিকা ক্রিয়া। পাস্ট কন্টিনিউয়াসে প্যাসিভ ভয়েসে ওয়াজ ওয়ার তারপরে বিং তারপরে ভি থ্রি, তাহলে এটাও কিন্তু সমাপিকা ক্রিয়া। নেক্সট পাস্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসের গঠন কি, হ্যাড বিন ভি থ্রি, তাহলে এটাও সমাপিকা ক্রিয়া। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাহলে এখানে সমাপিকা ক্রিয়ার গল্প নেই। তারপরে ফিউচারে দেখো, ফিউচার ইনডিফিনাইটে শ্যাল উইল থাকে, তারপরে বি থাকে, তারপরে ভি থ্রি থাকে, তাহলে এটাও সমাপিকা ক্রিয়া। তারপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের গঠনে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভের গঠন আছে, প্যাসিভে তার কোনো গঠন নেই, তাহলে এখানে প্যাসিভের কোনো সমাপিকা ক্রিয়ার গল্প নেই। এরপরে আছে কি ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের ভয়েস চেঞ্জ করলে দাঁড়ায় শ্যাল উইল তারপরে হ্যাভ তারপরে বিন তারপরে ভি থ্রি, এরকমও যদি থাকে এটাও কিন্তু সমাপিকা ক্রিয়ার গঠন। এরপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এর কোনো ভয়েস চেঞ্জ হয় না অর্থাৎ প্যাসিভ ভয়েস হয় না, তাহলে এখানে কোনো সমাপিকা ক্রিয়ার গল্প নেই। তাহলে এগুলো আমরা সবগুলো দেখে নিলাম সমাপিকা ক্রিয়ার গঠন। তাহলে সমাপিকা ক্রিয়া কোনগুলো হবে না, টেন্স যতগুলো গঠন আছে সেগুলো সব সমাপিকা ক্রিয়া হবে। আর কি হবে না, যতগুলো প্যাসিভ ভয়েস হচ্ছে তার যে গঠন সেগুলো সব সমাপিকা ক্রিয়ার গঠন বা ফাইনাইট ভাবে গঠন। আর এই সমাপিকা ক্রিয়াগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এখানে সমাপিকা ক্রিয়া কটা থাকবে, একটিই থাকবে। আর নন ফাইনাইট ভাব বা অসমাপিকা ক্রিয়া
সেটা থাকতে পারে, নাও থাকতে পারে, যদি থাকে একের বেশিও থাকতে পারে। নন ফাইনাইট ভার্বের এক্সাম্পলগুলো দেখছিলাম। এই যে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম যদি একা বসে, ভার্বের 4 নম্বর ফর্ম যদি একা বসে, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যদি বসে, হ্যাভিং প্লাস V3 যদি বসে, এগুলো সব কিসের উদাহরণ হচ্ছে? এগুলো সব নন ফাইনাইট ভার্বের উদাহরণ বা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। বুঝতে পারলাম? তো এখন আমরা দেখে নেব উদাহরণ। এই উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব সিম্পল সেন্টেন্সগুলো কীরকম হয়। দেখো, প্রথম বাক্য কি আছে? আই কেম। আই কেমে আইটা কি বলতো? সাবজেক্ট। কেমটা কি বলতো? ভার্বের 2 নম্বর ফর্ম। আচ্ছা, সাবজেক্ট ভার্বের 2 নম্বর ফর্ম মানে টেন্স কি বলতো? এটা পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে পড়ছে মানে এটা সমাপিকা ক্রিয়া, হ্যাঁ কি না? তার মানে কি বলতে পারি ভিটুটা কি? ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। আচ্ছা, সমাপিকা ক্রিয়া কটা তাহলে আছে? একটাই আছে। তার মানে ক্লজ কটা? একটাই। আর যদি ক্লজ একটাই হয় সেটা কি ক্লজ হবে বলতো? মেন ক্লজ। তাহলে একটাই ক্লজ, মেন ক্লজ, আর কোনো ক্লজ নেই। তার মানে এটা কি বলতো? সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে আই কেম কি হলো? সিম্পল সেন্টেন্স। এবারে দেখো, আই কেম হোম আছে, আইটাকে সাবজেক্ট, কেমটাকে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। কেন বললাম সমাপিকা ক্রিয়া? না ভার্বের 2 নম্বর ফর্ম, কোনো অসুবিধা নেই। ভার্বের 2 নম্বর ফর্ম তো অসমাপিকা ক্রিয়ার উদাহরণ নয়। আমি অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব কাদেরকে বলেছিলাম? তাদের একটা লিস্ট দিয়েছিলাম। 1 নম্বর, ভার্বের 3 নম্বর ফর্ম যদি থাকে, ভার্বের 4 নম্বর ফর্ম যদি একা থাকে, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে, হ্যাভিং প্লাস V3 যদি থাকে, এগুলো সব নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানে V2 কি বলতো? ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব তাহলে কটা আছে? না কেম একটাই ভার্ব, তার মানে ফাইনাইট ভার্ব এখানে একটা আছে। হোম কি? হোম হচ্ছে আদার্স, সে এসেছিল বাড়ি, তাহলে এটা আদার্স। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সমাপিকা ক্রিয়া একটাই আছে, সেটা হচ্ছে কেম। তার মানে এখানে বলতে পারি একটা সমাপিকা ক্রিয়া মানে একটা ক্লজ। তাহলে বাক্যে ক্লজ কটা আছে? একটাই। বাক্যে যখন একটাই ক্লজ থাকে তখন সেটা কি ক্লজ হয়? মেন ক্লজ। বাক্যে একটাই ক্লজ মেন ক্লজ, তার মানে সেটা কি হবে? সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলাম? নেক্সট, আই কেম হোম ইয়েস্টারডে। এখানে ভার্ব কটা আছে? একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে কেম। কত নম্বর ফর্ম? না ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম মানে অর্থ সম্পূর্ণ করবে, তার মানে সমাপিকা ক্রিয়া। একটা সমাপিকা ক্রিয়া মানে ক্লজ কটা? একটাই। একটাই ক্লজ, তার মানে এটা হবে মেন ক্লজ। কেন কি বাক্যে আর কোনো ভার্ব নেই, হোম ইয়েস্টারডে এগুলো ভার্ব নয়। তাহলে একটাই ক্লজ মেন ক্লজ, তার মানে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। অতি সিম্পল ব্যাপার। আই হার্ড দ্য ব্রেকিং নিউজ। আইটাকে সাবজেক্ট, হার্ডটাকে সমাপিকা ক্রিয়া, হিয়ারের V3 হার্ড যেটা ভার্বের 2 নম্বর ফর্ম। দ্য ব্রেকিং নিউজ, পরে আছে দা, দা তো আর ভার্ব নয়। ব্রেকিং, ব্রেকিংটা ভার্বের 4 নম্বর ফর্ম, কেন কি আইএনজি যুগ আছে, কিন্তু একা একা বসছে, তার মানে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া একটা পেলাম, অসমাপিকা ক্রিয়া একটা পেলাম। নিউজ তো নিউজই হয়, নিউজ তো নাউন, এটা তো কোনো ভার্ব নয়। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এর মধ্যে সিম্পল কোনটা, কমপ্লেক্স কোনটা, কম্পাউন্ড কোনটা, এটা বার করতে গেলে না ভার্বগুলো বার করতে হবে। সেন্টেন্সের ভার্বগুলো কি কি আছে দেখতে হবে। এখানে 1 নম্বর ভার্ব হচ্ছে হার্ড, 2 নম্বর ভার্ব হচ্ছে ব্রেকিং। ব্রেকিং একা একা বসছে, ভার্বের 4 নম্বর ফর্ম একা একা বসছে। এখানে হার্ড V2 একা একা বসছে, কিন্তু সেটা ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্ম যদি একা একা বসে তাহলে সেটা সমাপিকা ক্রিয়া, তার মানে এটাকে ক্লজ বলতে পারি। মেন ক্লজ না সাব ক্লজ সেটা এখন বলবো না। ব্রেকিং ভার্বের 4 নম্বর ফর্ম, তার মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি কোনোদিন ক্লজ হতে পারে না, তার মানে ক্লজ হবে না। দেখো ভার্বের 4 নম্বর ফর্মের আগে আর কোনো যদি হেল্পিং ভার্ব থাকতো তখন কিন্তু সেটা সমাপিকা ক্রিয়া হতো। একা একা বসছে, তার মানে হবে না, তার মানে ক্লজ হবে না। তার মানে ক্লজ বলতে এখানে একটাই ক্লজ। বাক্যে একটাই ক্লজ আছে মানে সেটা কি ক্লজ হবে? মেন ক্লজ। বাক্যে একটাই ক্লজ মেন ক্লজ,
তার মানে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন আছে আই স হিজ ব্রোকেন লেগ। আইটা কে? সাবজেক্ট। সটা কি? ভার্বের 2 নম্বর ফর্ম। হিজ ব্রোকেন লেগ, ব্রোকেনটা কি? ভার্ব, কিন্তু 3 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্ম একা একা বসতে পারে, কোনো অসুবিধা নেই, তার মানে সেটা সমাপিকা ক্রিয়া, মানে ফাইনাইট ভার্ব। ভার্বের 3 নম্বর ফর্ম একা একা বসছে, তার মানে সেটা নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, নন ফাইনাইট ভার্ব কি কোনোদিন ক্লজ হতে পারে? না, ও কোনোদিন ক্লজ হবে না, তাহলে ক্লজের দিক থেকে কাটা। ফাইনাইট ভার্ব, যতগুলো বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ, তার মানে এটা একটা ক্লজ। এবারে বলো, এটা যদি ক্লজ হয়, একটাই ক্লজ আছে বাক্যে, আর কোনো ক্লজ নেই, তার মানে এটা কি ক্লজ হবে? মেইন ক্লজ। বাক্যে একটাই ক্লজ আছে, মেইন ক্লজ আছে, তার মানে সেটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলাম? আই স হিম টু গো, আমি দেখলাম তাকে যেতে। সটা কি? ভার্বের 2 নম্বর ফর্ম। গোটা কি? ভার্বের 1 নম্বর ফর্ম। দেখো, ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম সমাপিকা ক্রিয়া হয়, তার মানে ফাইনাইট ভার্ব। ভার্বের 1 নম্বর ফর্ম, সেটাও সমাপিকা ক্রিয়া হয়, কিন্তু এখানে সমস্যা করে দিয়েছে টু, তাহলে V1 এর আগে টু বসছে, সেই কারণে এটা হয়ে গেল অসমাপিকা ক্রিয়া, মানে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে কি ক্লজ হবে? না, হবে না। আর ফাইনাইট ভার্ব মানে কি ক্লজ হবে? হ্যাঁ, হবে। তাহলে বাকি ক্লজ কটা আছে? একটাই ক্লজ আছে। একটাই যদি ক্লজ থাকে তাহলে সেটা কি ক্লজ হবে জানো? মেন ক্লজ হবে। একটাই ক্লজ, মেন ক্লজ, তার মানে কি সেন্টেন্স হবে জানো? সিম্পল সেন্টেন্স। নেক্সট পরেরটা আছে দ্য সান হ্যাভিং রাইজেন উই স্টার্টেড আওয়ার জার্নি। এখানে দেখো, হ্যাভিং রাইজেন কথাটা একসঙ্গে আছে, তার মানে এখানে হ্যাভিং বলতে পারি আছে, আর রাইজেন হচ্ছে V3, ভার্বের 3 নম্বর ফর্ম। এদিকে আর ভার্বের মধ্যে আছে স্টার্টেড। স্টার্টেড কত নম্বর ফর্ম? অবশ্যই 2 নম্বর ফর্ম। এটা 3 নম্বর, এটা 2 নম্বর, কিন্তু 3 নম্বরের আগে হ্যাভিং আছে। হ্যাভিং প্লাস 3 নম্বর মানে কি বোঝাচ্ছে জানো? হ্যাভিং প্লাস 3 নম্বর মানে অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে ক্লজ হবে না। ভার্বের 2 নম্বর ফর্ম একা একা বসছে, তার মানে ক্লজ হবে। একটাই ক্লজ আছে তার মানে বাক্যে, সেটা হবে তাহলে মেইন ক্লজ। আর কিছু দেখার দরকার নেই, বাক্যে একটাই ক্লজ, মেইন ক্লজ, তার মানে সেটা কি? সিম্পল সেন্টেন্স। নেক্সট, সুইমিং ইজ মাই হবি, সাঁতার কাটা আমার শখ। তাহলে এখানে দুটো ভার্ব আছে, সুইমিং ভার্বের 4 নম্বর ফর্ম, ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের 4 নম্বর ফর্ম সাবজেক্ট হিসেবে বসছে। কি হিসেবে বসছে? সাবজেক্ট হিসেবে বসছে। ভার্বের 4 নম্বর ফর্ম সাবজেক্ট হিসেবে বসছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তার আগে কোনো হেল্পিং ভার্ব নেই, মানে ভার্বের 4 নম্বর একা একা বসছে, তার মানে এ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে এ কি ক্লজ হবে? না, ক্লজ হবে না। এবং এর পরে আমরা জানবো, যখন কোনো নন ফাইনাইট ভার্ব বাক্যে সাবজেক্ট হিসেবে বসে এবং সেটা যদি ভার্বের 4 নম্বর হয়, তখন তাকে বলে জিরান্ড। কি বলে? জিরান্ড। অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম যখন নাউন হিসেবে ব্যবহার হবে, তখন তাকে জিরান্ড বলে। তো সেটা আমাদের এখন জানার দরকার নেই। নন ফাইনাইট ভার্ব এটাই হচ্ছে মেন কথা, এবং ক্লজ হবে না। তাহলে এরপরে বাকি থাকলো ইজ, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে, ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম তো বুঝতে পারে, তাহলে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব মানে একটা ক্লজ, তার মানে এখানে একটাই ক্লজ আছে, সেটা হবে মেন ক্লজ। তার মানে কেন কি একটা ক্লজ মেন ক্লজই হয়, কেন কি বাক্যে কমসে কম একটা মেন ক্লজ থাকতেই হবে। একটা ক্লজ মেন ক্লজ, তার মানে এটা কি হবে? সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। নেক্সট কোশ্চেন আছে আই লাইক টু ইট। দেখো, এখানে ভার্ব আছে লাইক, ভার্বের 1 নম্বর ফর্ম, ইট ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে কি দুটো ক্লজ বলে দিব? না। দেখো, ইটের আগে আছে টু, কি আছে? টু। তাহলে 2 প্লাস V1 যদি হয়, তখন সেটা কি হয়? যদি 2 প্লাস V1 হয়, তার মানে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব মানে ক্লজ হবে না। তাহলে পড়ে থাকলো কি? V1 লাইক আছে, লাইক, তার মানে এখানে একটাই ক্লজ।
আর বাক্যে একটাই ক্লজ আছে মানে সেটা কি হবে মেইন ক্লজ, আর বাক্যে একটাই ক্লজ মেইন ক্লজ মানে সিম্পল সেন্টেন্স, তাহলে এটাও হবে সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলাম কিনা? আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। তাহলে এখানে আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং, আমি খেতে পছন্দ করি। দুটোরই অর্থ একই, কিন্তু দুটোর গঠন একটু আলাদা। প্রথম সেন্টেন্সে আছে টু ইট, অর্থাৎ টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম, সেই কারণে নন ফাইনাইট ভার্ব হয়েছে। দ্বিতীয় বাক্যে লাইক আছে, সেটাও তাহলে V1। ইটিং আর টু V1 নয়, ইটিং হচ্ছে V4। এবারে দেখো ভার্বের 1 নম্বর ফর্ম মানে হচ্ছে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে কি? ক্লজ। আচ্ছা, এবারে কি ক্লজ হবে সেটা পরে দেখবো, এখন ইটিংকে দেখে নিই। ইটিং ভার্বের 4 নম্বর ফর্ম একা একা বসছে। এর আগে লাইক মানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে, অর্থাৎ এর আগে কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব কোনগুলো? এই যে বি ভার্ব। বি ভার্ব বলতে অ্যামিজ আর, ওয়াজ ওয়ার, এগুলো বিন, তাহলে বি ভার্ব নেই হেল্পিং ভার্ব হিসেবে। হ্যাভ ভার্ব নেই, হ্যাভ ভার্ব হেল্পিং ভার্ব হয়, হ্যাভ ভার্ব নেই। হ্যাভ বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হেল্পিং ভার্ব হিসেবে ডু কাজ করতে পারে কখনো কখনো, তাহলে এগুলোর মধ্যে কোনোটা নেই। কোনো মোডাল ভার্ব নেই, এগুলোই সব হয় হেল্পিং ভার্ব। তো এই হেল্পিং ভার্বের মধ্যে কোনোটাই নেই কিন্তু, তার মানে বলতে পারি ভার্বের 4 নম্বর ফর্ম এখানে একা একা বসছে। একা একা বসছে মানে তার মানে সেটা নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব মানে ক্লজ হবে না, তার মানে একটাই ক্লজ। একটাই ক্লজ মানে সেটা কি ক্লজ হবে? মেইন ক্লজ। তার মানে সেটা কি সেন্টেন্স হবে? সিম্পল সেন্টেন্স। বুঝতে পারলাম কিনা? পরের দিন আমরা দেখব কি কম্পাউন্ড আর কমপ্লেক্স। আশা করি সিম্পল সেন্টেন্স বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।